আহ দেরিতে হলেও শুরু করলাম, কারণ হচ্ছে কথা রাখতে হবে। গতকালকেই ওয়াদা দিয়েছি, কিন্তু আজকের ব্যাপারটা আমার হাতে ছিল না। হ্যাঁ, যেহেতু ওটা আনএক্সপেক্টেড, আমার বাসায় কারেন্ট যায় না সাধারণত। এই মাসে এই যে দুইবার ঘটলো। সাধারণত আমার বাসায় কারেন্ট যায় না। আহ কারেন্ট গেলেও জেনারেটর থাকে, কিন্তু জেনারেটরেও যায় না সাধারণত। ওয়াইফাই চলে না জেনারেটরে। সাধারণত আমার বাসায় কারেন্ট যায় না। ওকে, সাউন্ডও আমরা টেস্ট করেছি, মোটামুটি কোনো প্রবলেম নাই। আপনারা একবার একটু রেডি কিনা আপনারা একটু কমেন্টস করেন। আপনারা একটু কমেন্টস করেন যে আপনারা রেডি কিনা। জানি অনেক রাত, শীতের রাত, এত রাতে ক্লাস করা অনেকের জন্য অনেক কঠিন। আহ, তারপরেও কষ্ট করতে হবে, বিসিএস ক্যাডার হইতে হলে কষ্ট করতে হবে। সবাই যা না পারে তাই আপনাকে করতে হবে। আচ্ছা, আমরা গতকালকে সারা বিশ্বটা দেখেছি। এর মধ্যে দেখেন আমরা এশিয়া, এটা যদি আমরা বলি যে এটা এশিয়া মহাদেশ, এখানে 44টি দেশ আছে। স্বাধীন দেশ 44টি আছে, এমনিতে 46টি দেশ আছে। এটা হচ্ছে আফ্রিকা, 54টি দেশ। এটা ইউরোপ 48টি, এটা নর্থ আমেরিকা 23টি, এটা সাউথ আমেরিকা এটা 12টি। এখানে ওশেনিয়া 14টি দেশ আছে। অ্যান্টার্কটিকায় কোনো দেশ নাই, কারণ এখানে 80 থেকে 90% হচ্ছে বরফে ঢাকা। যেহেতু 80 থেকে 90% বরফে ঢাকা, সেহেতু এখানে কোনো মানুষের বসবাস বা কোনো জনবসতি নেই। সেহেতু অ্যান্টার্কটিকায় কোনো দেশ, কোনো জনবসতি, কোনো কিছুই নাই। আমরা এখন যেটা লিখব, আমরা মোটামুটি গতকালকে আপনাদেরকে প্রণালী দিয়েছিলাম হোমওয়ার্ক। আপনারা কি প্রণালীগুলো দেখেছিলেন? একটু কমেন্টস করেন তো। এই আপনারা প্রণালীগুলো দেখেছিলেন কিনা একটু কমেন্টস করেন। গতকালকে আপনাদেরকে প্রণালী দিয়েছিলাম। সবটাই মুছে ফেললাম কথা বলতে বলতে। আচ্ছা, সমস্যা নেই। দেখেন, যে গড়তে পারে সে ভাঙতেও পারে, যে ভাঙতে পারে সে গড়তেও পারবে, সমস্যা নেই। দেখেন, তাইলে আমরা যে কাজটা করব সেটা হলো মহাদেশ 8টি লিখব। এশিয়া মহাদেশ, আফ্রিকা মহাদেশ, উত্তর আমেরিকা মহাদেশ, দক্ষিণ আমেরিকা মহাদেশ, ইউরোপ মহাদেশ, অ্যান্টার্কটিকা মহাদেশ, ওশেনিয়া বা অস্ট্রেলিয়া মহাদেশ। ওকে, এর মধ্যে এশিয়া হচ্ছে সবচেয়ে বৃহত্তম, আর ওশেনিয়া হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম মহাদেশ। এইটা হলো দ্বিতীয় বৃহত্তম। এশিয়া হচ্ছে বৃহত্তম, আফ্রিকা হচ্ছে দ্বিতীয় বৃহত্তম, আর ওশেনিয়া বা অস্ট্রেলিয়া। দেখেন, এটাও কিন্তু 45 বিসিএস এ আসছে ক্ষুদ্রতম মহাদেশ কোনটি। এটা কিন্তু কেউ ভাবতেও পারে নাই যে বিসিএস পরীক্ষায় এই প্রশ্ন আসবে ক্ষুদ্রতম মহাদেশ কোনটি। কিন্তু মজার বিষয়ে ওশেনিয়া অপশনে ছিল না, অপশনে ছিল অস্ট্রেলিয়া। তাহলে ওশেনিয়ার আর এক নাম হচ্ছে অস্ট্রেলিয়া মহাদেশ। এই অস্ট্রেলিয়া বা ওশেনিয়াই হচ্ছে আমাদের ক্ষুদ্রতম মহাদেশ। এটুকু লেখা হলে ডান লেখেন। 7টি মহাদেশ, হ্যাঁ 7টাই তো আমি তো। আচ্ছা, ওকে, তাড়াহুড়া করছি তো 8টা লিখে ফেলছি। দেখেন, লিখছি তো 7টাই, এখানে না 8টা লিখছি। দেখেন, আপনারা কি পরীক্ষা দিয়েছেন সবাই?
পরীক্ষাটা কি করবেন, একটা খাতা নিবেন একদম, মানে হয় কি গুগল ফর্মে পরীক্ষা নিলে যেটা হয়, আপনি তো পিএসসির পরীক্ষা দেওয়ার সময় গুগল ফর্ম পাবেন না, তখন তো ক্লিক করে করে আনসার করতে পারবেন না, আপনাকে আনসার করতে হবে ওএমআর শিট পূরণ করে। আপনি একটা খাতায় এরকম লিখে রাখবেন আগের থেকে 1 2 3 4 5 6 7 8 এরকম 20 পর্যন্ত লিখে রাখবেন। প্রশ্ন পাওয়ার পর খাতাটায় লিখবেন ক, খ, যা হয় গ, ক, খ লিখবেন। এইটা ছবি তুলে কমেন্টস বক্সে দিবেন, কমেন্টস কমেন্ট সেকশনে দিবেন পরীক্ষা দিয়ে। এরপরে যখন উত্তরমালা দেওয়া হবে, আমি আজকে উত্তরমালা পোস্ট করি নেই, ক্লাসের পরে করব। উত্তরমালা যখন দেওয়া হবে তখন আপনি এখানে আপনার মার্ক লিখবেন। কিভাবে লিখবেন? রাইট অ্যান্সার, রং অ্যান্সার, অবটেইন মার্ক। প্রত্যেকটা প্রশ্নের জন্য হাফ মার্ক করে কাটা যাবে। ধরেন রাইট অ্যান্সার হয়েছে আপনার 15টা, রং অ্যান্সার হয়েছে 5টা, তাহলে আপনি কত পাবেন? 5টা রং অ্যান্সারের জন্য আপনার 2.5 মার্ক কাটা হবে, তাহলে আপনি পাবেন 12.5। এইভাবে আপনারা উত্তর দিবেন, ঠিক আছে? এইভাবে দিবেন। এতে আপনার লাভ হবে কি জানেন? এই যে লিখতেছেন ক খ, পারলে এরকম ক এরকম দিয়ে দেন। প্রয়োজনে আপনি আপনার খাতায় একটা ওএমআর বানায় রাখেন 20টা করে, 1 ক, খ, গ, খ, এই যে এরকম একটা ওএমআর নিজে কলম দিয়ে বানান। ধরেন উত্তর গ, আপনি প্রশ্নটা পাওয়ার মাত্র এরকম গ দাগান। যদি এই স্টাইলে আপনি পরীক্ষা দেন, আপনার পরীক্ষা এমসিকিউ পরীক্ষা কখনোই খারাপ হবে না। আমি গুগল ফর্মে নিতে পারি, একবার গুগল ফর্মে প্রশ্ন উঠাইলে আজীবন নিতে পারবো একটু একটু চেঞ্জ করে। এটা একটা ফাঁকি ঝুঁকি পরীক্ষা, সহজ কথা। গুগল ফর্ম বা বিভিন্ন অ্যাপ এর মাধ্যমে যে পরীক্ষাগুলো নেওয়া, আলটিমেটলি এগুলো স্টুডেন্টের কোনো উপকার হয় না। যারা ব্যবসা করে বা যারা এইভাবে অ্যাট এ টাইম হাজার হাজার শিক্ষার্থীকে সেবা দিতে পারে, এটা তাদের জন্য ইজি এবং ইনকাম করা ইজি। বাট এই কাজটা খাতা দেখা আমার জন্য কঠিন, আপনার জন্য কঠিন। এই দুইটা কঠিন হইলেও এটা ফিউচার আপনার জন্য ভালো। অতএব এই স্টাইলে সবাই পরীক্ষা দিবেন। আর আপনারা যদি গুগল ফর্মে দিতে চান, আমি নিতে পারবো, সমস্যা না। আমার নিজস্ব ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের মাধ্যমে আমি পরীক্ষা নিতে পারবো। আমি চাইলে কোনো ব্যাপার না, আমার ওয়েবসাইটে প্রশ্ন উঠানো আছে, আমি চাইলেই নিতে পারবো। এবার আসেন সবাই লিখবেন। আমরা প্রত্যেকটা মহাদেশই, আমরা এখন মূলত যে জায়গায় ফোকাস করব সেটা হলো অঞ্চল, বিভিন্ন অঞ্চল পরিচিতি, বিভিন্ন অঞ্চল পরিচিতি। এইখানে ফোকাসটা দিব আজকে আমরা মূলত। ওকে, বিভিন্ন অঞ্চল পরিচিতি। ওকে, প্রথমে যেটা লিখবেন সেটা হলো ল্যান্ডলক কান্ট্রি। স্থল বেষ্টিত রাষ্ট্র। ল্যান্ডলক কান্ট্রি বা স্থল বেষ্টিত রাষ্ট্র লিখবেন যে সকল রাষ্ট্রের সমুদ্র নাই এবং এবং চারপাশ স্থল বেষ্টিত, তাকে স্থল বেষ্টিত রাষ্ট্র বলে। ধরেন এই হলো চায়না, এই হলো মঙ্গোলিয়া, আর এই হলো রাশিয়া। এখন দেখেন চারপাশ স্থল দ্বারা বেষ্টিত, স্থল দ্বারা বেষ্টিত, চিপার মধ্যে পড়ে আছে। এরকম রাষ্ট্রগুলোকে বলা হয় ল্যান্ডলক কান্ট্রি। পরীক্ষা প্রশ্ন আসে কিভাবে? সমুদ্রহীন রাষ্ট্র কোনটি?
স্থল বেষ্টিত রাষ্ট্র কোনটি? স্থল বেষ্টিত রাষ্ট্র নয় কোনটি? লিখবেন পৃথিবীতে এ ধরনের রাষ্ট্র রয়েছে ৪৫টি। এর মধ্যে এশিয়ায় ১১টি, আফ্রিকায় ১৬টি, ইউরোপে ১৬টি, দক্ষিণ আমেরিকায় ২টি। এই মোট ৪৫টি রাষ্ট্র পৃথিবীতে আছে। আমরা বিভিন্ন অঞ্চলগুলো, বিভিন্ন রাষ্ট্রের প্রকৃতি এইগুলো আজকে আলোচনা করব। পাশাপাশি আমরা এশিয়ার রাষ্ট্রগুলো একটু দেখার চেষ্টা করব। তবে ১ ঘন্টা ক্লাস নিব, মানে ১১টা ৩০ ছেড়ে দিব। আজকে একটু কম পড়াবো, কালকে বাকিটা পুষিয়ে দিব। টেনশন করার কোনো কারণ নাই। এবার আমি ডিটারমাইন, হ্যাঁ ঠিক আছে, এবার আর ৯-৬ করব না। ওকে, অনেক ৯-৬ হয়ে গেছে, কনসিস্টেন্সি ব্রেক হয়েছে অনেক। আজকে দ্বিতীয় দিনই তো হয়ে গেল অপ্রত্যাশিতভাবে। তাহলে দেখেন, এর মধ্যে ইম্পর্টেন্ট হলো এশিয়ার ১১টা, বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষা আসলে এখান থেকে আসে। দক্ষিণ আমেরিকার ২টা যেহেতু কম, জেনে রাখা ভালো। দক্ষিণ আমেরিকার ২টা, একটা হচ্ছে প্যারাগুয়ে আর একটা হচ্ছে বলিভিয়া। আর্জেন্টিনা আর ব্রাজিল দ্বারা বেষ্টিত, কোনো সমুদ্র নাই প্যারাগুয়ে আর বলিভিয়ার। আফ্রিকা, ইউরোপের যে রাষ্ট্রগুলো, এই ১৬-১৬-৩২টা রাষ্ট্র মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। আমি কিছু ওই যে ভ্যাটিকান সিটি, সান মেরিনো, এরকম কিছু এমনিতেই দেখাই দিব, ওইগুলো আপনি এমনিতেই পড়েন, ঠিক আছে, দরকার নাই। আমি মূলত দেখাবো এশিয়ার ১১টা রাষ্ট্র। এশিয়ার ১১টা রাষ্ট্রের মধ্যে আপনারা দেখেন যে রাষ্ট্রগুলো আপনারা চিনেন, নেপাল, উপরে চীন, নিচে ভারত দ্বারা বেষ্টিত, কোনো সমুদ্র নেই। ভুটান, সেম কাহিনী, ভুটান, নেপাল, ভুটান। একটু আগে আমরা যে মঙ্গোলিয়া দেখাইছি, মঙ্গোলিয়া, উপরে রাশিয়া, নিচে চীন, হ্যাঁ একদম বেষ্টিত। দক্ষিণ পূর্ব এশিয়ার একটা রাষ্ট্র আছে, নাম হচ্ছে লাওস, একদম বেষ্টিত রাষ্ট্র। তাহলে ১, ২, ৩, ৪, আমাদের লাগবে কয়টা? আমাদের লাগবে হচ্ছে ভাই, আমাদের লাগবে হচ্ছে ১১টা। মূলত এই ৪টা প্রথমে লেখার অন্যতম কারণ হচ্ছে অপশনে থাকলে এই ৪টা থেকেই থাকে, যে কোনটা বা কোনটা নয়, যাই হোক অপশনে থাকলে এই ৪টা থেকে থাকে। এই ৪টা বেশি ইম্পর্টেন্ট, এই জন্য এটাতে 3 স্টার চিহ্ন দিয়ে রাখেন। বাকি 7টা আমি দিয়ে দিচ্ছি, বাকি 7টা আমি দিয়ে দিচ্ছি। একটা টেকনিক লিখে রাখেন, পৃথিবীতে যে সকল রাষ্ট্রের শেষে স্থান আছে, ব্র্যাকেটে লেখেন পাকিস্তান ব্যতীত, পাকিস্তান ব্যতীত সব রাষ্ট্রই স্থল বেষ্টিত। এইটুক লিখে রাখলে অনেক কাজে দিবে আপনার। পৃথিবীতে যে সকল রাষ্ট্রের শেষে স্থান আছে, পাকিস্তান ব্যতীত সব রাষ্ট্রই স্থল বেষ্টিত। যেমন আমরা যদি বলি যে আফগানিস্তান স্থল বেষ্টিত, দেখেন শেষে স্থান আছে। দেখেন কাজাখস্তান, দেখেন শেষে স্থান আছে। দেখেন উজবেকিস্তান, শেষে স্থান আছে। দেখেন তাজিকিস্তান, দেখেন স্থান আছে শেষে তাজিকিস্তান। তারপরে দেখেন কিরগিস্তান, দেখেন শেষে স্থান আছে। মজার বিষয়, এই যে যে রাষ্ট্রগুলো লেখালাম, ধরেন এটা ১, এটা ২, এটা ৩, এটা ৪, এটা ৫, ৬, ৭, ৮, ৯। মজার বিষয়,
এই যে রাষ্ট্রগুলো, এই রাষ্ট্রগুলোর বাইরে পৃথিবীতে কোনো রাষ্ট্রর শেষে স্থান নাই। অর্থাৎ এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, পাকিস্তান একটা, ছয়টা, এই ছয়টা রাষ্ট্রের বাইরে কিন্তু কোনো স্থান নাই। অতএব আপনি একদম মানে নাক ডেকে, এখানে কি লিখলাম, আরেকটা আছে তুর্কমেনিস্তান লেখা হয় নাই, তুর্কমেনিস্তান, দেখেন 10 নম্বরে লিখছি তুর্কমেনিস্তান। তাহলে কাজাখস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, কাজাকিস্তান, কিরগিজস্তান, এই রাষ্ট্রগুলো আর সাথে পাকিস্তান, আফগানিস্তান, পাকিস্তান বাদে সবগুলোই হচ্ছে ল্যান্ডলক কান্ট্রি। এবার আসেন 11 নম্বরে আমরা লিখব আজারবাইজান। আজারবাইজান, দেখেন পুরো 11টা রাষ্ট্র এশিয়া পেয়ে গেছি। আবারও দেখাই, নেপাল, ভুটান, মঙ্গোলিয়া, লাওস, আফগানিস্তান, কাজাখস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, কিরগিজস্তান, তুর্কমেনিস্তান, আজারবাইজান, সবগুলো রাষ্ট্রই হচ্ছে ল্যান্ডলকড কান্ট্রি। এই যে বোর্ডে যতটুকু দেখতেছেন, নানান পরীক্ষায় এখান থেকে একটা প্রশ্ন থাকে। বোর্ডে আপনি যতটুকু দেখতেছেন, এইটুকু ভেরি ইম্পর্টেন্ট ফর এনি কাইন্ড অফ এক্সাম। লেখা শেষ হইলে ডান লেখেন। 11টা রাষ্ট্র অবশ্যই মুখস্থ রাখবেন। আমরা ল্যান্ডলক কান্ট্রি নিয়ে কথা বলতেছি, অবশ্যই এই 11টা রাষ্ট্র আমাদেরকে মুখস্থ রাখতে হবে। দেখেন, ওকে, বাকিদের হয়েছে, সুস্মিতা কর্মকারের হয়েছে, বাকিগুলো হয়েছে কিনা? ওকে, এখন আমাদের যেটা খুব বেশি প্রয়োজন হয়ে যাচ্ছে সেটা হলো, এই যে এশিয়ার আমরা কিছু জিনিস দেখলাম, এইটা দেখার আগে আসলে এশিয়ার দেশগুলো দেখার দরকার ছিল। আমরা একটু এশিয়ার দেশগুলো দেখি। আমরা সবাই লিখি এশিয়া। এশিয়ার দেশগুলো আমরা যদি একটা মহাদেশকে ভাগ করি তাহলে এইভাবে ভাগ করতে পারবো, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। কিন্তু এশিয়াকে যখন ভাগ করতে যাব, যেমন এটা মিডিল হইতে পারে, এখন এশিয়ার পুরো উত্তর দিক দিয়ে হচ্ছে রাশিয়া। এই রাশিয়া ভৌগোলিকভাবে এশিয়ায় অবস্থিত হলেও তার রাজধানী মস্কো ইউরোপে হওয়ায় আমরা ইউরোপে কাউন্ট করব রাশিয়াকে। দক্ষিণ এশিয়া, পূর্ব এশিয়া, এই যে পূর্ব এশিয়ার এই দিকটা, মানে আমরা এই দিকটা, এর পরে আর রাষ্ট্র নাই। অর্থাৎ পূর্বর সিনোনিম হচ্ছে প্রাচ্য, এই জন্য বলা হয় এটাকে দূর প্রাচ্য, মানে সবচেয়ে দূরের প্রাচ্য। এর চেয়ে আর প্রাচ্য নাই, পূর্ব নাই। এইটাকে বলা হয় সাউথ ইস্ট এশিয়া বা দক্ষিণ পূর্ব এশিয়া। দক্ষিণ পূর্ব এশিয়া, এইটাকে বলা হয় পশ্চিম এশিয়া বা মিডল ইস্ট, মধ্যপ্রাচ্য। অর্থাৎ পৃথিবীর একদম মাঝখানে এটা, পৃথিবীর একদম মাঝখানে এটা, এটাকে বলা হয় দক্ষিণ এশিয়া। এখানে ভারত মহাসাগর, এখানে বঙ্গোপসাগর, এখানে আরব সাগর। অর্থাৎ এই যে সাউথ ওয়েস্ট, দক্ষিণ পশ্চিম, এই জায়গায় কিন্তু কোনো রাষ্ট্র নাই, এখানে কোনো রাষ্ট্র নাই, রাষ্ট্রগুলো সব এই জায়গায়। তাইলে আমরা প্রথমত দক্ষিণ এশিয়াটা একটু দেখে নিই। দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলো কি একটু চিনি, এশিয়ার রাষ্ট্রগুলো চেনার দরকার আছে। দক্ষিণ এশিয়া, খাতায় লিখি দক্ষিণ এশিয়া। এটা মুখস্থের জন্য কোনো টেকনিক দরকার নেই, কারণ এই রাষ্ট্রগুলো চিনি আমরা। যেমন বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ। 8টা রাষ্ট্র।
তাহলে দক্ষিণ এশিয়ার রাষ্ট্র কয়টা? 8টি। এই 8টা হচ্ছে সার্কের সদস্য। সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন কি? সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, সার্কের সদস্য এই 8টা রাষ্ট্র। যে রাষ্ট্রগুলো আপনার পরিচিত: বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ। এখান থেকে একটা প্রশ্ন আসে মালদ্বীপ থেকে, ভারত মহাসাগরের মধ্যে অবস্থিত মালদ্বীপ। এটা সেদিনও বলেছি, গতকালকেও যখন পড়াই তখন এই কথাও বলেছি, আবারও যখন মালদ্বীপ পড়াই তখন লেখাই দেব। দক্ষিণ এশিয়া হয়ে গেল। দূরপ্রাচ্য, এই জায়গায় আপনি চীন পাবেন, মঙ্গোলিয়া পাবেন, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান, এখানে পাবেন তাইওয়ান। কি কি পাবেন? আমরা 1 নম্বরে লিখি চীন, 2 নম্বরে লিখব মঙ্গোলিয়া, 3 নম্বরে লিখব উত্তর কোরিয়া, 4 নম্বরে লিখব দক্ষিণ কোরিয়া, জাপান, তাইওয়ান। এই যে 6টা রাষ্ট্র লিখছি, এই তাইওয়ানটা স্বাধীন না, এটা হচ্ছে চীনের অধীনে। চীন প্রজাতন্ত্র, স্বাধীন নয়। এই রাষ্ট্রটা হচ্ছে স্বাধীন নয়। তাহলে দেখেন চীন, মঙ্গোলিয়া, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান, তাইওয়ান, এই যে এগুলো দূরপ্রাচ্যের রাষ্ট্র। এর মধ্যে তাইওয়ান হচ্ছে স্বাধীন নয়। এটা আবার তাইওয়ান যখন পড়াবো বা চীন যখন পড়াবো তখন এটা আপনাদেরকে ক্লিয়ার করব যে তাইওয়ান কেন স্বাধীন না। আমাদের এশিয়ার রাষ্ট্রগুলো চেনা খুবই জরুরি। মিডল ইস্ট, এই অংশ যেগুলো সোভিয়েত ইউনিয়ন থেকে ভেঙে আসছে, সোভিয়েত ইউনিয়ন থেকে ভেঙে আসছে যে রাষ্ট্রগুলো, তার মধ্যে আপনি মনে রাখতে পারেন, একটু আগে আমরা ল্যান্ডলকটে পড়াইছি একটা টেকনিক, কাতু। ছোটবেলায় একজন আরেকজনকে কাতু কুতু দিচ্ছেন না, সুরসুরি আর কি, কাতু। কাতু দিচ্ছেন তখন বলছে উ, তখন সিলেটি ভাষায় বলছে কিতা করিস, সিলেটি ভাষায় বলছে কিতা করিস, কাতু, উ, কি তা, কাতে কাজাখস্তান, তুতে তুর্কমেনিস্তান, উতে উজবেকিস্তান, কিরগিস্তান, তাজিকিস্তান। দেখেন পুরো কাজাখস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, কিরগিস্তান, তাজিকিস্তান, এই 5টা। এই যে আমি বললাম কাতু, উ, কিতা, অনেক আবার ছেলে মেয়েরা বলতেছে আজাইরে কথা কইতেছে স্যার, এত রাত্রে এই কাতু কুতুর কথা বলতেছে। তাহলে আজাইরাতে আজারবাইজান, আজারবাইজান। এই রাষ্ট্রগুলো হচ্ছে মধ্য এশিয়ার ইসলামিক প্রজাতন্ত্র। এইগুলো সোভিয়েত ইউনিয়ন থেকে ভেঙে আসছে। মধ্য এশিয়ার ইসলামিক প্রজাতন্ত্র, এগুলো সোভিয়েত ইউনিয়ন থেকে ভেঙে আসছে এই মাঝখানে। তাহলে আমাদের থাকলো পশ্চিম এশিয়া। তাহলে দেখেন ও দক্ষিণ পূর্ব এশিয়া আছে। তাহলে দেখেন আমরা দক্ষিণ এশিয়ার 8টা দেখাইছি, এখানে স্বাধীন 5টা দেখাইছি, 13টা, এখানে 6টা, 19টা দেখাইছি। এখন দক্ষিণ পূর্ব এশিয়া দেখাবো। আসেন দক্ষিণ পূর্ব রাষ্ট্রগুলো চিনে ফেলি আগে, চিনলে আমাদের সুবিধা হবে, বিভিন্ন অঞ্চল পড়তে বুঝতে সুবিধা হবে। রাষ্ট্রগুলো আগে চিনে ফেলি। দক্ষিণ পূর্ব এশিয়ার রাষ্ট্রগুলো মনে রাখবেন কিভাবে? আপনার ভার্সিটির ভিসি আছে, ভাইস চ্যান্সেলর, ভাইস চ্যান্সেলরকে ভিসি মামা ডাকেন, ভিসি মামা, ও ভিসি মামা, বুরফি থালা কই, বুরফি থালা কই, এর সাথে লেখেন প্লাস পূর্ব তিমুর,
পূর্ব তিমুর। ভিসি মামা, ভিসি মামাকে ডাকেন, ভিসি মামা বুরফি থালা কই, ভিসি মামা বুরফি থালা কই। এই যে ভিসি মামা বুরফি থালা কই, মানে বরফি, বরফি আছে না, এই বরফি। তাহলে ভিতে ভিয়েতনাম, সিতে সিঙ্গাপুর, মাতে মালয়েশিয়া, মাতে মায়ানমার, ব্রুনাই, ফিলিপাইন, থাইল্যান্ড, লাওস, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া প্লাস পূর্ব তিমুর। এই যে রাষ্ট্রগুলো মুখস্থ করলেন, ভিসি মামা বুরফি থালা কই, এই 11টা রাষ্ট্র হচ্ছে আসিয়ানের সদস্য। আরেকটা অর্গানাইজেশন আসিয়ান, আসিয়ান হচ্ছে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস, অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস। সকল দেশ মনে রাখার টেকনিক দিব। দেখেন দক্ষিণ এশিয়ার যে দেশগুলো দিয়েছি, এটা টেকনিক দরকার আছে? নাই। চীনের, দূরপ্রাচ্যের মাত্র 5টা রাষ্ট্র, কি টেকনিক দিব বলেন? এইটা বেশি রাষ্ট্র দিছি, পশ্চিম এশিয়ায় বেশি আছে, দিব। নো প্যারা নেই কোনো, ঠিক আছে, প্যারা নাই, দিব। দেখেন, আর রাষ্ট্রগুলো আপনার চেনা জরুরি, মনে রাখা জরুরি না। মনে রাখবেন এইসব টেকনিক, হাজার হাজার টেকনিক আমি জীবনে বানাইছি। টেকনিক বানায় লাভ নাই, টেকনিক পড়ে লাভ নাই, চিনবেন। আপনার বাসায় যে মানচিত্রটা আছে, এই মানচিত্রের দিকে তাকায় থাকবেন, কার পরে কে। যেমন আপনার বাড়ির পাশে অমুকের বাড়ি, তার বাড়ির পাশে অমুকের বাড়ি, তার বাড়ির পাশে তাল গাছ, তার বাড়ির পাশে বেল গাছ, তার বাড়ির পাশে মসজিদ, তার বাড়ির পাশে মন্দির, তার বাড়ির পাশে ব্রিজ, এগুলো মনে রাখেন না? দেখতে দেখতে মুখস্থ হয়ে গেছে। আপনি আন্তর্জাতিক মানচিত্রটা সকালে বাসি পেতে আর রাতে খাওয়ার পরে 2বার দেখবেন, মেডিসিনের মতো করে দেখেন, অভ্যাস করেন। সকালে উঠে অপলক দৃষ্টিতে তাকাই থাকবেন, বোঝেন আর না বুঝেন, বাংলাদেশ, বঙ্গোপসাগর, মায়ানমার, এরকম দেখতে থাকেন, মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, টেকনিক দিয়ে মুখস্থ করে লাভটা কি বলেন? কি করবেন? আচ্ছা দেখেন, তাহলে মোটামুটি আমাদের এখন মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো চিনলে হয়ে যাচ্ছে। এই দিকের রাষ্ট্রগুলো আমাদেরকে চিনতে হবে, মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো আমরা এখন চিনতে চাই। দেখেন মধ্যপ্রাচ্য, লেখেন মধ্যপ্রাচ্য, দেখেন সৌদি আমির কাইকুই, ওমান জলে বাসি তুই। দেখেন সৌদি আমির কাইকুই, ওমান জলে বাসি তুই। সৌদিতে সৌদি আরব, আমিরে সংযুক্ত আরব আমিরাত, কাতে কাতার, ইরাক, কুয়েত, ইরান, ওমান, জর্ডান, লেবানন, বাহরাইন, সিরিয়া, তুরস্ক,
ইয়েমেন, ইসরায়েল, দেখেন সবগুলো কিন্তু চলে আসছে পশ্চিম এশিয়ার। এর সাথে একটা দেশ আছে যে দেশটা স্বাধীন না, স্বাধীনতার জন্য দীর্ঘদিন ধরে রক্ত দিচ্ছে, সেই রাষ্ট্রটা হচ্ছে ফিলিস্তিন। পুরো এশিয়াটা চলে আসছে আপনার একদম হাতের নাগালে চলে আসছে, হাতের মুঠে চলে আসছে পুরো এশিয়াটা। এখন আর প্রবলেম হবে না, এখন যাই বলি চিনবেন, বুঝবেন। তো না চিনলে, না বুঝলে আলোচনা করে আসলে লাভ নাই। বুঝতে পারছেন যে এই দেশগুলো এই জায়গার, আমরা 46টা দেশ আপনাকে দেখাইছি, 2টা দেশের মধ্যে স্বাধীন না, তাইওয়ান আর ফিলিস্তিন। এই যে ফিলিস্তিন লিখে রাখেন, স্বাধীন নয়, স্বাধীন নয়, বাকি 44টা দেশ স্বাধীন। আর এমনিতে তুরস্কের ওখানে যে কুর্দিস্তান আছে, কুর্দিস্তান স্বাধীনতার জন্য যুদ্ধ করতেছে, এরকম আসলে কোনো স্টেট না, বাট এটা ওটা দেখাচ্ছি না আর কি। হ্যাঁ, ওকে, দেখেন লেখা হলে একটু ডান লেখেন, মধ্যরাতের ক্লাস খারাপ হবে না, ঠিক আছে? আহ, আমরা তো চেষ্টা করবো এই কদিন রেগুলার ক্লাস নেওয়ার জন্য। কালকে ক্লাসটা হবে কি, কালকে দুপুরের মধ্যে জানাই দিব। চেষ্টা করব শুক্রবার পর্যন্ত রেগুলার, এবং হয়তো শনি রবি বন্ধ রাখবো, বা শনিবারে নিতেও পারি, বলা যায় না, নির্বাচন যেহেতু রবিবারে, এলাকায় যেতে হবে, নির্বাচন যেহেতু, আর সেহেতু আর যদি না যাই তাহলে রেগুলার ক্লাস হবে, শনি রবি সোম একদম রেগুলার। রাতে তো আমাদের তো আর সমস্যা নাই, তাই না? হয়তো রবিবারে নির্বাচনের সময় ক্লাস নাও নিতে পারি, দেখি, জানিয়ে দিব। কিন্তু নির্বাচনের পর আপনারা একটা সলিড রুটিন পাবেন, এটা সত্য। 8 তারিখের পর 9 তারিখ থেকে একটা সলিড রুটিন পাবেন। ওকে, তাহলে আমরা যেখান থেকে আসছি সেটা হচ্ছে আমাদের স্থল বেষ্টিত রাষ্ট্রের ওখান থেকে আমরা আসছি। এবার আসি, আমরা যে জায়গাটায় যাচ্ছি সেই জায়গাটা হচ্ছে, লেখেন থ্রি টাইগার্স। এখানে আবার অন্য অন্য জায়গায় রাষ্ট্র চলে আসবে, ইউরোপের রাষ্ট্র চলে আসবে, তারপর পড়ি। মনে রাখবেন, যা, এক বন্ধু আর এক বন্ধুকে বলতেছে যে তুই যা আমি যাই, যা যাই, যা যাই, যাতে জাপান, যাতে জার্মান, আর ইতে ইতালি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে এই 3টা দেশই ধ্বংস হয়ে গেছে, কিন্তু রিউমুর আছে যে ফেব্রুয়ারিতে এক্সাম হতে পারে, না হবে না, বাদ দেন, হবে না, ইলেকশনের ডিউটি আছে। ও আচ্ছা আচ্ছা, মাহফুজ সাহেব, হ্যাঁ, এই শুনেন, ফেব্রুয়ারিতে পরীক্ষা হবে না, বাদ দেন। আর ফেব্রুয়ারি, আমি তো ফেব্রুয়ারি 15 তারিখের মধ্যেই আপনার কোর্স কমপ্লিট করব, টেনশন করার কোনো কারণ নাই। হইলে যেদিনই হোক পরীক্ষা, আমার 70 মার্ক আপনি ধরে নেন, ক্লাস পরীক্ষা নোট কালকে থেকে নোটও দিয়ে দেবো, পিডিএফ নোট ধরে নেন, আপনার কমপ্লিট, 70 মার্ক কমপ্লিট। অন্যান্য বিষয়গুলো আপনি দেখেন, ঠিক আছে? এগুলো অনেক কিছু হবে, পরীক্ষা হয়ে যাবে, হয়ে যাইতেছে, এই সেই হ্যান ত্যান অনেক কিছু। আচ্ছা, জাপান, জার্মানি, ইতালি, থ্রি টাইগার্স, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধে 3টে দেশই ধ্বংস হয়ে গেছিল, কিন্তু খুব র্যাপিডলি ওরা ইকোনমিক্যালি ডেভেলপড হয়েছে, অর্থাৎ অর্থনৈতিক উন্নতি সাধিত হয়েছে এই 3টা দেশের, যার জন্য এদেরকে বলা হয়েছে থ্রি টাইগার্স। আবার আরো কিছু দেশ আছে যারা খুব দ্রুত উন্নয়ন করেছে, অর্থনৈতিক ভাবে শক্তিশালী হয়েছে, তাদেরকে আবার বলা হয় ফোর টাইগার্স। এটা আমরা মনে রাখবো, ওই যে রামের স্ত্রী সীতা, তার দাহ হয়েছিল, মানে অগ্নি পরীক্ষা হয়েছিল। সে যখন রাবণের ওখানে বন্দী ছিল, যখন রাজ্যে ফিরে আসে তখন কথা উঠেছিল যে সতী না অসতী। এর জন্য রাম যেহেতু রাজা ছিল, সেহেতু স্ত্রীর অগ্নি পরীক্ষা নিয়েছিল। সীতা দাহ, সিতে সিঙ্গাপুর, তাতে তাইওয়ান, দতে দক্ষিণ কোরিয়া, হতে হংকং, হতে হংকং। ওকে,
দেখেন এটা হলো 4 টাইগার্স, আর এখানেই লিখবেন সুপার 7, মানে 7টা সুপার দেশ। বর্তমান যুগে যদি সীতাদাহ হইতো আমরা কি বলতাম, এই চল সীতাদহ থামাই। না, এরকম মানে পরীক্ষা নেওয়ার কোনো দরকার নাই, সীতাদহ থামাই, ঠিক আছে, থামাই। এই যে থাতে থাইল্যান্ড, মাতে মালয়েশিয়া, ইতে ইন্দোনেশিয়া। তাহলে দেখেন এই 4টার সাথে যদি 3টা যুক্ত হয় তাইলে হয় সুপার 7। এই 4টার সাথে 3টা যুক্ত হলে হয় সুপার 7। এবার লিখবেন ইস্ট এশিয়ান মিরাকল, মানে পূর্ব এশিয়ার চমক। এই মোট দেশ হচ্ছে 8টা। এই সুপার 7, ওই যে সুপার 7 7টা, দেখেন মুখস্থ করা কত সহজ। সুপার 7 ওই 7টা যোগ জাপান, এই 8টা হলো ইস্ট এশিয়ান মিরাকল। সুপার 7 প্লাস জাপান হয়ে গেল। দেখেন সুপার 7 প্লাস জাপান, এই 8টাই হচ্ছে ইস্ট এশিয়ান মিরাকল। এই অংশটা শেষ। দেখেন ক্লিয়ার কিনা সবাই, এই অংশ শেষ। ক্লিয়ার হলে ডান লেখেন। দেখেন টেকনিক তো দিচ্ছি, যা যাই সীতাদহ, সীতাদহ থামাই, সীতাদহ থামাই প্লাস জাপান, মানে সুপার 7 প্লাস জাপান। এটুকু হয়ে গেলে বলেন। আচ্ছা, এবার আসেন আমরা চলে যাব লেখেন গোল্ডেন ভিলেজ। গোল্ডেন ভিলেজ লেখেন কুষ্টিয়ার 26টি, কুষ্টিয়ার 26টি গাঁজা উৎপাদনকারী গ্রামকে গোল্ডেন ভিলেজ বলা হয়। কুষ্টিয়ার 26টি গাঁজা উৎপাদনকারী গ্রামকে, অর্থাৎ এখানে গাঁজা কিন্তু অর্থকরী ফসল, ঠিক আছে, এটা কিন্তু মেডিসিনের জন্য ব্যবহার হয়, হ্যাঁ, নেগেটিভ অর্থে নেওয়ার দরকার নাই। কুষ্টিয়ার 26টি গাঁজা উৎপাদনকারী গ্রামকে গোল্ডেন ভিলেজ বলা হয়। লেখেন গোল্ডেন ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেল মানে ত্রিভুজ, গোল্ড তো অর্থকরী, হ্যাঁ, মূল্যবান ধাতু, তাইলে 3টা দেশকে গোল্ডেন ট্রায়াঙ্গেল বলা হয়। একটা হচ্ছে মায়ানমার, আর একটা হচ্ছে থাইল্যান্ড, আর একটা হচ্ছে লাওস। মানে এই 3টা দেশের সীমানা এক জায়গায় মিলিত হইছে, যেখানে গিয়ে মিলিত হইছে সেখানে ঠিক এইভাবে মিলিত হইছে ত্রিভুজের মতো, এই জন্য ট্রায়াঙ্গেল। আর এই 3টা সীমানাই মানে পাচারের জন্য বিখ্যাত, মাদক পাচারের জন্য বিখ্যাত, এই কারণে বলা হয়েছে গোল্ডেন। সব মিলে হচ্ছে গোল্ডেন ট্রায়াঙ্গেল। পরীক্ষায় প্রশ্ন কিভাবে আসবে? পরীক্ষায় আসবে নিম্নের কোনটি গোল্ডেন ট্রায়াঙ্গেলের দেশ, নিম্নের কোনটি গোল্ডেন ট্রায়াঙ্গেলের দেশ নয়। আমাদের এই 3টা মাথায় রাখলেই হবে। এরপরে লিখবেন গোল্ডেন ওয়েস। গোল্ডেন ওয়েস, ওয়েস রাস্তা, গোল্ডেন ওই যে আবার মূল্যবান। এটা হচ্ছে বাংলাদেশ, ভারত, নেপাল। এই 3টে দেশের সীমানা মাদক পাচার ও চোরা কারবারির জন্য বিখ্যাত, এই জন্য গোল্ডেন বলা হয়েছে। আর ওএস হচ্ছে রাস্তা, বাংলাদেশ, ভারত, নেপাল, বাংলাদেশ, ভারত, নেপাল, গোল্ডেন ওয়েস। এরপরে লিখবেন
গোল্ডেন ক্রিসেন্ট, এই যে গোল্ডেন আবারও অর্থ করি, ক্রিসেন্ট হলো অর্ধচন্দ্রিকা। ক্রিসেন্ট মানে কি? অর্ধচন্দ্রিকা। ক্রিসেন্ট মানে হচ্ছে অর্ধচন্দ্রিকা। এই যে তিনটা দেশ মনে রাখবেন সংক্ষেপে, আপাই রে আপাই, আপাই সব আপাই আপাই, আফগানিস্তান, পাকিস্তান, ইরান। আতে আফগানিস্তান, পাতে পাকিস্তান, ইতে ইরান। আফগানিস্তান, পাকিস্তান, ইরান। খেয়াল করেন আমরা গোল্ডেন দিয়ে যা আছে সব শেষ করছি। গোল্ডেন ভিলেজ, গোল্ডেন ট্রায়াঙ্গেল, গোল্ডেন ওয়েস, গোল্ডেন ক্রিসেন্ট, শেষ। লেখা হইলে ডান লিখবেন, না বুঝলে প্রশ্ন করবেন। লেখা হইলে ডান, না বুঝলে প্রশ্ন। গোল্ডেন দিয়ে যা আছে সব শেষ করেছি আমরা। ওকে, এবার আসেন আমরা একটু অন্য মহাদেশের দিকে যাই, যেহেতু অঞ্চল পড়তেছি একটু অন্য মহাদেশের দিকে যাব। সেটা হলো গতকালকে আপনাদের যে মানচিত্র দেখিয়েছি, এই ভৌগোলিক সীমারেখাটা শিংয়ের মতো, এটাকে বলা হয় হর্ন অফ আফ্রিকা। হর্ন অফ আফ্রিকা মানে আফ্রিকার শিং। হর্ন অফ আফ্রিকার দেশ হলো চারটা। এটা হলো আফ্রিকার উত্তর দিক, এটা পূর্ব দিক। আফ্রিকার উত্তর পূর্ব দিকের একটি অংশ শিংয়ের মতো ভারত মহাসাগরের দিকে বর্ধিত, এই অংশকে বলা হয় হর্ন অফ আফ্রিকা। হর্ন অফ আফ্রিকার দেশ হচ্ছে চারটি, দেশ চারটি। কি কি? ইথিওপিয়া, ইরিত্রিয়া, সোমালিয়া, জিবুতি। এই চারটা হচ্ছে হর্ন অফ আফ্রিকার দেশ। এখন পরীক্ষায় আসতে পারে হর্ন অফ আফ্রিকার সবচেয়ে বড় দেশ কোনটা? সবচেয়ে বড় হচ্ছে ইথিওপিয়া, সবচেয়ে ছোট দেশ হচ্ছে জিবুতি। জিবুতি সবচেয়ে ছোট দেশ। আর যদি বলে মূল হর্ন অফ আফ্রিকা কোনটা, মানে এই যে শিংয়ের এই যে চোখা অংশ, এই সোজারু অংশ, এই জায়গাটা, এই জায়গাটা হচ্ছে সোমালিয়া। এই জন্য এইটাকে বলা হয় মূল হর্ন অফ আফ্রিকা। মূল মূল হর্ন অফ আফ্রিকা, এটাকে বলা হয় মূল হর্ন অফ আফ্রিকা। খেয়াল করেন তাহলে ভাইয়া, ইথিওপিয়া, ইরিত্রিয়া, সোমালিয়া, জিবুতি। সোমালিয়া মূল হর্ন অফ আফ্রিকা, ইথিওপিয়া সবচেয়ে বড়, জিবুতি সবচেয়ে ছোট। পৃথিবীর এমন কোন শক্তিশালী দেশ নাই এখানে ঘাঁটি না করছে। এই যে গতদিন দেখাইছিলাম বাবেল মানদেব প্রণালীতে, এই যে এই অংশে যেখানে ইয়েমেন, এশিয়ার ইয়েমেন থেকে জিবুতি পৃথক হয়ে গেছে, এই জায়গাটায়, অর্থাৎ এখানে সর্বশেষ ঘাঁটি করে চীন, এবং এটা চীনের একমাত্র ঘাঁটি জিবুতিতে। ভৌগোলিকভাবে খুব মানে গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থান এই জিবুতির, যে কারণে এখানে সবার ঘাঁটি আছে। সর্বশেষ চীন ঘাঁটি গেড়েছে এখানে। আমরা হর্ন অফ আফ্রিকা দেখলাম। ওকে, লেখা হলে ডান লেখেন, লেখা হলে ডান লিখবেন। হর্ন অফ আফ্রিকা যদি লেখা হয়ে যায় ডান লিখবেন। এবার ইউরোপে যাই একটু। ইউরোপের কিছু রাষ্ট্র আমরা চিনে আসি, যেমন বলকান রাষ্ট্র। এমনি
এশিয়ার মতো সব রাষ্ট্র চিনতে একটু সময় লাগবে ভাই, একদিনে তো পারবেন না। আমি দিতেও পারবো না, আপনি নিতেও পারবেন না। আমি হয়তো এই মুহূর্তে একদম 195টা রাষ্ট্র মুখস্থ বলে ফেলবো। 44টা লেখাই দিচ্ছি না আপনার এশিয়ার, এরকম 195টা লেখাই দিতে পারবো, কিন্তু আপনার কোনো কাজে লাগবে না। দেখবেন একদমই 44টা বলবো: বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভিয়েতনাম, সিঙ্গাপুর, মালয়েশিয়া, মায়ানমার, ব্রুনাই, ফিলিপাইন, থাইল্যান্ড, লাওস, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, পূর্ব তিমুর, চীন, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, মঙ্গোলিয়া, জাপান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ইরাক, কুয়েত, ইরান, ওমান, জর্ডান, লেবানন, বাহরাইন, সিরিয়া, তুরস্ক, ইয়েমেন, ইসরায়েল, ফিলিস্তিন, কাজাখস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, আজারবাইজান। দেখেন 44টা কিন্তু বলে ফেলছি। তা আমি এরকম একদম 195 বলতে পারবো, আপনার লাভ কি? লাভ নাই। আমরা রাষ্ট্রগুলো চিনি। বলকান রাষ্ট্র, রাষ্ট্র হলো 3টা। অল, অল দিয়ে মনে রাখবেন, অল 3টা। যদি বলে বলকান অঞ্চলের রাষ্ট্র, বলকান অঞ্চলের রাষ্ট্র হচ্ছে 9টি। 9টি। এতে হচ্ছে এস্তোনিয়া, লাটভিয়া, লিথুনিয়া। এই 3টা হচ্ছে বলকান রাষ্ট্র, একদম বলকান সাগরের সাথে মেশা, কিন্তু বলকান অঞ্চলের রাষ্ট্র হচ্ছে 9টা। তো পরীক্ষায় এক সময় বলকান রাষ্ট্রই আসতো, আমরা এই 3টিই পড়াইতাম। কিন্তু 40তম বিসিএস এ হঠাৎ করে আসছে বলকান অঞ্চলের রাষ্ট্র 9 কোনটি। অপশনে ছিল অস্ট্রিয়া, অস্ট্রিয়া উত্তর ছিল। আমরা 9টা রাষ্ট্রই যদি চিনে নেই, প্রশ্ন যেভাবেই আসুক আমরা উত্তর করতে পারবো। এর সাথে আমরা যোগ করি, এর সাথে আমরা যোগ করি জার্মানি, পোল্যান্ড, রাশিয়া। এই 3টা কিভাবে মনে রাখবো? দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি পোল্যান্ডকে আক্রমণ করে, রাশিয়াও জার্মানিকে আক্রমণ করে, এইভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। আমরা মানে এগুলো কিন্তু সব চিনে ফেলবো, তাই না? আমরা কিন্তু 6টা চিনে ফেলছি। স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল থেকে কিছু রাষ্ট্র আছে, যেমন ফিনল্যান্ড, এরপরে হচ্ছে ডেনমার্ক, সুইডেন। এইগুলো হচ্ছে বলকান রাষ্ট্র। এদের সবগুলো রাষ্ট্রই বলকান সাগরের তীরে অবস্থিত। গতকালকে বলকান সাগর নিয়ে কথা বলেছিলাম। এই রাষ্ট্রগুলোই হচ্ছে বলকান রাষ্ট্র। মোট রাষ্ট্র হচ্ছে 9টা। তাহলে এই 9টা রাষ্ট্র: এস্তোনিয়া, লাটভিয়া, লিথুনিয়া, জার্মানি, পোল্যান্ড, রাশিয়া, ফিনল্যান্ড, ডেনমার্ক, সুইডেন। মনে রাখবেন দয়া করে, হ্যাঁ। স্ক্যান্ডিনেভিয়ান, এই যে সেদিনও কিন্তু প্রাইমারি পরীক্ষায় আসছে, আমি আমি পড়াই, আমার ক্লাস থাকে এগুলো। স্ক্যান্ডিনেভিয়ান হচ্ছে একটা উপদ্বীপ। এই উপদ্বীপের পাদদেশে যে রাষ্ট্রগুলো, সেগুলোকে বলা হয় স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্র। এমন রাষ্ট্র হচ্ছে 5টা। মনে রাখবেন সংক্ষেপে: ফাইন্স, ফাইন্স, দেখেন এপে ফিনল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে, ডেনমার্ক, সুইডেন। এর মধ্যে আবার যদি পরীক্ষায় আসে সবচেয়ে বড় রাষ্ট্র কোনটা, এই স্ক্যান্ডিনেভিয়ান, তাইলে সবচেয়ে বড় সুইডেন। একবার আসছে, এমনি এমনি দেই নেই। আর সবচেয়ে ছোট হচ্ছে ডেনমার্ক। ডিপলি পড়াচ্ছি, কোনোভাবেই প্রশ্ন ছুটতে দেওয়া যাবে না। কমপক্ষে 60 পেতে হবে 70-এর মধ্যে, 55 থেকে 60, এইটাই হচ্ছে আমাদের টার্গেট। আমি এবার ওইভাবেই পড়াবো, আমি এবার ওইভাবেই পড়াবো আপনাদেরকে। ওকে, তাহলে দেখেন আমরা বলকান রাষ্ট্র, তারপর স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্র শেষ করে ফেলেছি। আমি একটা ভুল করেছি, এক্সট্রিমলি সরি। আপনারা ভুলটা ধরেনও নাই কেউ। এক্সট্রিমলি সরি, এক্সট্রিমলি সরি, এক্সট্রিমলি সরি।
এটা হলো বাল্টিক। গতকালকে বাল্টিক সাগর পড়াইছি, মাঝখানে বললামও বাল্টিক, সরি, বাল্টিক রাষ্ট্র, বাল্টিক অঞ্চল, বাল্টিক সাগর, বলকান নামে তো কোনো ইয়া নেই। হ্যাঁ, বাল্টিক অঞ্চল। আমি এক্সট্রিমলি সরি, কারেকশন প্লিজ, এমন ভুল হয় না, আনকনসাসলি হয়ে গেছে। বাল্টিক রাষ্ট্র বা বাল্টিক অঞ্চল। ও একজন বলেছেন আল হাসান অবুজর, থ্যাংক ইউ ভাইয়া, ধরেছেন আপনি, বাট আপনি আপনার কমেন্টস আমি পড়ি নেই, আমার নিজেরই মিস্টেকটি চোখে পড়েছে, এক্সট্রিমলি সরি। আমরা একটু বলকানটাও পড়ে নেই তাহলে, হ্যাঁ, বলকান যেহেতু লিখে ফেলছি, বলকানটাও একটু পড়ে নেই। এবার লেখেন বলকান। প্রথমে লেখেন বলকান অর্থ হচ্ছে এক সারি পর্বত, পরীক্ষায় আসছিল একবার। বলকান অর্থ এক সারি পর্বত, মানে এই বলকান হচ্ছে পার্বত্য অঞ্চল, আমাদের যেমন চট্টগ্রাম, হ্যাঁ, এই যে পার্বত্য অঞ্চল চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, এগুলো এরকম ইউরোপের বলকান, মানে ইউরোপের পার্বত্য অঞ্চল, যেটাকে বলা হয় একসারি পর্বত। এই পর্বতের পাদদেশে যে সকল রাষ্ট্র রয়েছে সেই সকল রাষ্ট্রকে বলা হয় বলকান রাষ্ট্র। এইটাকে আমরা একটা চমৎকার টেকনিক দিয়ে মনে রাখতে পারি, যেমন ফুটবলের বস মেসি, কোনো সন্দেহ নাই, যদিও আমি আর্জেন্টিনা করি না, তারপরেও বলতে বাধ্য হইলাম দুঃখে। ঠিক আছে, বস মেসি কি করছে? সোনো ক্রয় করে ক্লাসিক্যাল বান্ধবী রোমার জন্য। বস মেসি সোনো ক্রয় করে ক্লাসিক্যাল বান্ধবী রোমার জন্য, কিন্তু নিগ্রো আন্টি নিগ্রো আন্টি ভুল করে গ্রিস আনলো এবং সার্ভ করে দিল। নেগ্রো আন্টি ভুল করে গ্রিস আনলো এবং সার্ভ করে দিল। বসনিয়া, মেসিতে হচ্ছে মেসিডোনিয়া, স্লোভেনিয়া, ক্রোয়েশিয়া, ক্লাসিক্যাল কসোভো, এগুলো সবই কিন্তু ইউরোপের রাষ্ট্র, পাশাপাশি ইউরোপের রাষ্ট্র জানাও হয়ে যাচ্ছে, আমরা অলরেডি অনেকগুলো জেনেছি। রোমানিয়া, নিগ্রো আন্টি মানে লিখবেন মন্টি নিগ্রো, ভুলে হচ্ছে বুলগেরিয়া, গ্রিস, আলবেনিয়া, সার্বিয়া। দেখেন এইগুলো হচ্ছে বলকান রাষ্ট্র, আমি ভুলে বাল্টিককে বলকান লিখেছিলাম, ঠিক করে দিলাম। দেখেন
লেখা শেষ হলে একটু ডান লেখেন। লেখা শেষ হলে একটু ডান লিখবেন। ওকে, এখন আফ্রিকা ইউরোপ মিলে দুইটা রাষ্ট্র আছে যাকে বলা হয় ছিদ্রায়িত রাষ্ট্র। পৃথিবীতে এমন রাষ্ট্রই হলো দুইটা, স্বাধীন রাষ্ট্রের মধ্যে রাষ্ট্র। ধরেন এটা হলো বাংলাদেশ, এটা মনে করেন গাজীপুর। এই গাজীপুর আবার স্বাধীন হয়ে গেল, তাহলে চারপাশে বাংলাদেশ, মাঝখানে গাজীপুর, তখন আমরা বাংলাদেশকে বলবো ছিদ্রায়িত রাষ্ট্র। তাহলে পৃথিবীতে এমন রাষ্ট্র হচ্ছে দুইটা। প্রথম প্রশ্ন আসতে পারে নিচের কোনটি ছিদ্রায়িত রাষ্ট্র? তাইলে ভ্যাটিকান সিটি, আর একটা হচ্ছে দক্ষিণ আফ্রিকা। ভ্যাটিকান সিটি আর একটা হচ্ছে দক্ষিণ আফ্রিকা। ভ্যাটিকান সিটির মধ্যে একটা স্বাধীন রাষ্ট্র আছে, সরি উল্টাপাল্টা হয়ে যাইতেছে, ইতালি। এমন হচ্ছে কেন? ইতালি, ইতালির মধ্যে একটা স্বাধীন রাষ্ট্র হচ্ছে ভ্যাটিকান সিটি, আর একটা হচ্ছে সান মেরিনো। দক্ষিণ আফ্রিকার মধ্যে একটা হচ্ছে লেসোথো, আর একটা হলো সোয়াজিল্যান্ড, কিন্তু সোয়াজিল্যান্ডের নাম চেঞ্জ হয়েছে, বর্তমান নাম হচ্ছে কিংডম অফ এসওয়াতিনি। এই যে কিংডম অফ এসওয়াতিনি ব্র্যাকেটে লিখে রাখেন, পূর্ব নাম সোয়াজিল্যান্ড। দেখেন ক্লিয়ার কিনা, একটু দেখেন এই পর্যন্ত ক্লিয়ার কিনা। যাই হোক, বাকিটা পুষিয়ে দিব নেক্সট ক্লাসে, যেহেতু আজকে বিলম্বে শুরু করেছি 11:35-এ। এটা আসলে আমার হাতে ছিল না, আমি অবশ্যই নেক্সট ক্লাস হবে না, বিলম্বে হবে না, এটা আসলে টোটালি আমার হাতে ছিল না। তারপর অঞ্চলগুলো পড়িয়েছি, এশিয়াটা চিনিয়েছি। নেক্সট ক্লাসে আমরা পুরো এশিয়া মহাদেশের দেশগুলো পড়ে ফেলবো। এশিয়া মহাদেশের দেশগুলো এক ক্লাসে পড়তে পারবো কিনা আমি জানি না, কারণ 44টা দেশের অনেক দেশ আছে ইম্পর্টেন্ট, বিশেষ করে ভারত চীন পড়তে অনেক টাইম লাগবে, এবং ভারত এবং চীন থেকে এক থেকে দুইটা প্রশ্ন কনফার্ম হবেই হবে। তাহলে ওইদিকে ভারত আছে, চীন আছে, এদিকে জাপান আছে, এদিকে মালয়েশিয়া আছে, তারপরে ইয়েতে আপনার পশ্চিম এশিয়ায় ফিলিস্তিন আছে, ইসরায়েল আছে, কুয়েত আছে, এগুলো আছে। স্যার অ্যান্সার, হ্যাঁ অ্যান্সার দিয়ে দিব, অবশ্যই দিয়ে দিব। ক্লাসটা শেষ করি, আনসারটা দিয়ে দিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য শুভকামনা।